আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের 6 নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এদিকে রাহা আমার হাত শক্ত করে জড়িয়ে আছে। ডাক্তার আঙ্কেল যখন ওর হাতে ইনজেকশন মারতে উদ্যত হয়, তখনই হঠাৎ আমাকে আর ডাক্তার আঙ্কেলকে অবাক করে দিয়ে রাহা এমন জোরে চিৎকার দেয় যে আমাদের কানের পর্দা ফেটে যাবার অবস্থা। ওর চিৎকারে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। শুধু তাই নয়, সাথে আমার হাত শক্ত করে ধরে কামড় বসিয়ে দেয় আমার বাহুতে। এমন ভাবে কামড় দিয়েছে যে রক্ত বেরিয়ে গেছে। ডাক্তার আঙ্কেল রাহার কাণ্ড দেখে হাঁ হয়ে যায়। চোখ দুটো বড় বড় করে রাহার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে আমার অবস্থা শোচনীয়। রাগে, অপমানে, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে আমার। অন্যদিকে বাহুতে খুব ব্যথা করছে। মেয়েটি কামড় দিয়ে এখনো ধরে রেখেছে। কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিলাম। কিছু বলতেও পারছি না, কারণ ডাক্তার আঙ্কেল সামনে বসে আছে। জানি না উনি কি মনে করছেন। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে বললাম, আঙ্কেল আপনি ইনজেকশন দিন, আমি ওকে ধরছি। আমার কথা মতো ডাক্তার আঙ্কেল ইনজেকশন দিতে আবার উদ্যত হয়। এবার রাহা আমাদেরকে অবাক করে দিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ডাক্তার আঙ্কেল ভেবাচাকা খেয়ে যায়। তিনি ভাবনায় পড়ে গেলেন, কি করে ইনজেকশন মারবে। এদিকে আমি হতবাক হয়ে তাকিয়ে আছি রাহার দিকে। আমি কি করব, কি করা উচিত সেটাই ভেবে পাচ্ছি না। ডাক্তার আঙ্কেল বলে, এখন কি হবে? বৌমা তো জ্ঞান হারালো। আমি বললাম, কিচ্ছু হবে না, অজ্ঞান হয়ে গেছে, ভালো হয়েছে। তা না হলে ইনজেকশন মারতে দিত না। আপনি এখন নিশ্চিন্তে ইনজেকশন মেরে দিন। আমার কথা শুনে ডাক্তার আঙ্কেল দেরি করলো না, রাহাকে ইনজেকশন দিয়ে দিল। সাথে আমার বাহুর ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এদিকে রাহার চিৎকার শুনে মা উপরে এলো কি হয়েছে দেখার জন্য। এসে দেখে আমার এই অবস্থা। মা অবাক হয়ে বলে, কিরে তোর এখানে কি হলো আবার? আমি কিছু বলার আগে ডাক্তার আঙ্কেল বলে, তার আগে আমাকে এটা বলো ভাবি, এই বাচ্চা মেয়েটাকে কোথা থেকে নিয়ে আসছো? এটা তো পুরোই বাচ্চা। একটা ইনজেকশন দিতে যা কাণ্ড করলো তা দেখে তো আমি পুরোই শক। আমি আমার ক্যারিয়ারে এমন ভয় পেতে কাউকে দেখিনি। ডাক্তার আঙ্কেলের কথা শুনে মা অবাক হয়ে বলে, বাচ্চা মেয়ে মানে? বুঝলাম না, কি হয়েছে খুলে বলুন তো। আর তানবীরের বাহুতেই বা কি হয়েছে? ডাক্তার আঙ্কেল মুচকি এসে বলে, তেমন কিছু না, আমাদের ছোট্ট বৌমা কামড়ে দিয়েছে আর ইনজেকশনের ভয়ে অজ্ঞান হয়ে গেছে। যাই হোক, ইনজেকশন দেওয়া হয়ে গেছে, এখন আর ভয়ের কোনো কারণ নেই। মা অবাক হয়ে বলে, কিন্তু জ্ঞান হারিয়েছে যে, কোনো সমস্যা হবে না তো? ডাক্তার আঙ্কেল বলে, ও কিছু হবে না, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। তখন এক গ্লাস গরম দুধ খাইয়ে দিও, ব্যাস সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি এখন আসি। মা বলে, সে কি, নাস্তা না করে চলে যাবেন নাকি? নিচে চলুন, আপনার বন্ধু অপেক্ষা করছে আপনার জন্য। এই বলে মা ডাক্তার আঙ্কেলকে নিয়ে চলে গেল। আমি রাহার দিকে এক নজর তাকিয়ে চলে গেলাম টি শার্ট চেঞ্জ করতে, কারণ টি শার্টে রক্ত লেগে আছে। মেয়েটা যে মাঝে মাঝে কি করে সেটাই ভেবে পাই না। আগে জানতাম অন্ধকারে ভয় পায়, এখন দেখছি ইনজেকশনও ভয় পায়। জানি না আর কিসে কিসে ভয় পায়। একবার অন্ধকারে ভয় পেয়ে বুকে নখ ফুটিয়ে দাগ করে দিয়েছে, এখন ইনজেকশনের ভয়ে বাহুতে কামড়ে দাঁতের দাগ বসিয়ে দিয়েছে। জানি না আর কি কি করবে সামনে। ওকে দেখলে মনে হয় অনেক বড় হয়ে গেছে, কিন্তু স্বভাব চরিত্র একদম বাচ্চাদের মতো। একটু থেকে একটু কিছু হলেই বাচ্চাদের মতো কান্নাকাটি করে। জানি না এটাকে নিয়ে কিভাবে সারা জীবন সংসার করব আমি। টি শার্ট চেঞ্জ করতে করতে কথাগুলো ভাবলাম। একটু চোখে মুখে পানি দিয়ে আবার রাহার পাশে এসে বসলাম। মেয়েটি এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। হঠাৎ চোখে পড়লো ওর ঠোঁটের চারিপাশে রক্ত লেগে আছে। আমাকে কামড়ানোর সময় হয়তো লেগে গেছে। এটা দেখে মনের অজান্তে হেসে উঠলাম। হাসির কারণ হলো ওকে দেখতে কোনো রাক্ষসের থেকে কম লাগছে না। ছোট্ট একটা রুমাল ভিজিয়ে এনে ঠোঁটের চারিপাশে মুছে দিলাম। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। কেন জানি না মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে মায়ায় পড়ে যাই। কেমন একটা টান ঘিরে ধরে আমাকে, একটা ঘোরের মধ্যে চলে যাই। আবার যখন স্বাভাবিকে ফিরে আসি তখন ওকে মেনে নিতে দ্বিধাবোধ হয়। কেন এমন হয় সেটা নিজেও জানি না। আমি জানি আমার প্রতি অনেক অভিমান জমিয়ে রেখেছে ওর মনে, কারণ আমি ওকে মেনে নেইনি, তাই অজান্তাই আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এভাবে প্রায় অনেকক্ষণ কেটে গেল। রাহা অজ্ঞান হয়ে পড়েছিল। সন্ধ্যার দিকে ওর জ্ঞান ফিরল। এতক্ষণ জ্ঞান না ফেরাতে মা, বাবা, আমি তিনজনে খুব টেনশনে ছিলাম। দাদু তো কয়েকবার এসে দেখে গেল। ওর জ্ঞান ফেরাতে আমরা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মা রাহার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এলো। মায়ের হাতে দুধের গ্লাস দেখে আবার শুরু হয়ে গেল রাহা। সে বলে, আমি দুধ খাবো না। আমি চোখ রাঙিয়ে বললাম, কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নাও দুধ। তাতেই কাজ হলো, চুপচাপ দুধ খেয়ে নিল। রাহা এখনো আমার বাহুর ব্যান্ডেজ দেখেনি, এমনকি ওর মনেও নেই সে যে আমাকে কামড়ে দিয়েছে। সবাই কিছুক্ষণ ওর পাশে বসে একে একে বেরিয়ে গেল। সামান্য একটা তারকাটা ফুটেছে পায়ে, সিম্পল একটা ইনজেকশন মারবে যাতে পায়ে কোনো ইনফেকশন না হয়। সামান্য এই ব্যাপার নিয়ে এত বড় কাণ্ড করলো যেন মনে হচ্ছে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে। বিকেল থেকে এই পর্যন্ত একটা প্যারার মধ্যে গিয়েছি আমি। এতক্ষণ মা, বাবা, দাদুর জন্য কিছু বলতে পারছিলাম না ওকে। এবার যখন সবাই চলে গেল সুযোগ পেয়ে গেলাম। আমি ওর পাশে গিয়ে বসলাম। আমাকে ওর পাশে বসতে দেখে রাহা গুটিসুটি মেরে বসে। আমি বললাম, এবার বলো, তখন ডাক্তার আঙ্কেলের সামনে এমন করলে কেন? এমন জোরে কেউ চিৎকার দেয়? তোমার চিৎকারে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। চিৎকার দিয়েছো ভয়ে, এটা না হয় মানলাম, কিন্তু তারপরে কি করেছো মনে আছে? রাহা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, কোনো কথা বলছে না।
আমি বললাম, আবার চিৎকার দিয়ে আমাকে কামড়ে দিয়েছো, কামড়িয়ে একদম রক্ত বের করে ফেলেছো। শুধু তাই নয়, আবার অজ্ঞানও হয়ে গেছো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি ছোট বাচ্চা? সিম্পল একটা ইনজেকশন নিয়ে এত কাণ্ড করলে? ডাক্তার আঙ্কেল কি মনে করেছে বলো তো? তোমার এসবের কারণে লজ্জায় আমার মাথা হেট হয়ে গিয়েছিল, রাগও উঠেছিল প্রচুর। তখন ইচ্ছে করছিল কষে একটা থাপ্পড় মারি তোমাকে, শুধু ডাক্তার আঙ্কেল ছিল বলে কিছু করতে পারিনি। আমার কথা শুনতে শুনতে রাহার চোখে পানি চলে এলো। সে কান্না করছে। রাহা কান্না জড়িত গলায় বলে, সরি। আমি বললাম, এই তোমার নেকা কান্না বন্ধ করো তো, কিছু বলতে পারি না, অমনি কান্না শুরু করে দাও, যত্ত সব। এই বলে আমি উঠে বারান্দায় চলে গেলাম। এভাবে দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লাম। রাহা আমার অপর পাশে শুয়ে আছে, মাঝখানে বালিশ দেওয়া। আমি কোনো কথা না বলে ঘুমানোর চেষ্টা করলাম, কারণ সকালে আমাকে অফিসে যেতে হবে তাই। একসময় ঘুমিয়ে পড়লাম। এদিকে রাহা ঘুমায়নি, সে আমার ঘুমানোর জন্য অপেক্ষা করছে। আমার চোখে ঘুম নেমে আসতেই সে উঠে আসে আমার পাশে। আসলে সে আমার হাতের ক্ষতটা দেখতে চাইছে, টি শার্ট পরে থাকার কারণে দেখতে পারেনি, আর আমিও দেখাইনি। দেখার জন্য আমাকে বলবে, সেটা সে সাহস করে উঠতে পারেনি। তাই সে ভেবে নেয় আমি ঘুমিয়ে গেলে চুপি চুপি দেখবে। প্রথমে সে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমার দিকে মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে অনেকক্ষণ ধরে। রুমে লাইট না জ্বললেও ডিম লাইট জ্বলছে, তার আলোতে সে আমাকে মন ভরে দেখছে। তারপরে সে ধীরে ধীরে টি শার্টের হাতা উপরে তুলতেই ক্ষত স্থানে ব্যান্ডেজ দেখতে পায়। এটা দেখে ওর খুব খারাপ লাগে, বারবার না চাইতেও আমাকে আঘাত দিয়ে ফেলে। কেন যে এমন হয় সেটা সে নিজেও জানে না। ক্ষত স্থানে হাত বুলাতে বুলাতে রাহা কান্না করে দেয়। আমি তখন ঘুমে মগ্ন, তাই তার কান্নার শব্দ আমার কানে পৌঁছালেও আমি বুঝতে পারছি না। কিন্তু হঠাৎ করে যখন ওর চোখের পানি আমার ঘাড়ে ও গলায় পড়ে, তখন আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই রাহাকে আমার ক্ষত স্থানে হাত বুলিয়ে কান্না করতে দেখে কেমন যেন কষ্ট হচ্ছে আমার। খুব খারাপ লাগছে। মেয়েটা তো ইচ্ছে করে করেনি, ভুলবশত হয়ে গেছে। কিন্তু আমি সেটা না বুঝে কতগুলো কথা শোনালাম। এমনটা করা একদম উচিত হয়নি। আমি না চাইতেও ওর মাথায় হাত বুলিয়ে বললাম, এই তুমি কান্না করছো কেন? আমার ঘুম ভেঙে গিয়েছে দেখে এবং আমাকে কথা বলতে দেখে রাহা আতকে উঠে সরে যায়। আসলে ও ভাবতে পারেনি আমি জেগে যাব। এবার আমি উঠে বসলাম, পাশে থাকা ল্যাম্পলাইট জ্বালিয়ে দিলাম। রাহা আমার ভয়ে চোখের পানি মুছে চুপচাপ বসে আছে। বুঝতে পারলাম সে ভয় পাচ্ছে, কিন্তু কেন? আমি তো ভয় পাওয়ার মতো কিছু করিনি বা বলিনি। তাহলে আমি বললাম, রাহা তুমি এত রাতে এখানে কি করছো, আর কান্না করছো কেন? কি হয়েছে? আমার কথা শুনে রাহা বলে, কই কিছু না তো। এই বলে উঠে যেতে চাইলে আমি ওর হাত ধরে আবার বসিয়ে দেই। রাহা চুপচাপ বসে পড়ে মাথা নিচু করে আছে। আমি বললাম, রাহা আমার দিকে তাকাও। রাহা আমার দিকে না তাকিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, কি হলো, আমার দিকে তাকাও। আমার কথা শুনে সে এবার অশ্রুভেজা নয়ন নিয়ে আমার দিকে তাকালো। আমি ওর চোখে চোখ রেখে বললাম, কি হয়েছে? এত রাতে তুমি এখানে বসে কান্না করছো কেন? আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো তাই না? আসলে আমার উচিত হয়নি তোমাকে এমন করে কথাগুলো বলার। আমার খারাপ ব্যবহারের জন্য সরি। প্লিজ কান্না বন্ধ করো। আমার কথা শুনে কান্না বন্ধ করার বদলে আরো জোরে কান্না করে দিল। আমার বুকে মাথা ঠেকিয়ে আমার টি শার্ট খামচে ধরে কান্না করছে। এমনিতে ওর কান্না আমার সহ হয় না, তার উপর আমার বুকে মাথা রেখে কান্না করছে। এমনও তো অবস্থায় কি করে নিজেকে ধরে রাখি। আমি ওর মাথাটা বুকের সাথে শক্ত করে ধরে বললাম, এই রাহা, সরি বললাম তো, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। দেখো এভাবে কান্না করো না, তোমার কান্না দেখতে আমার ভালো লাগে না। রাহা আমার বুকে মাথা রেখেই কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, ভুলবশত হয়ে গেছে। সরি, ক্ষমা করে দিন আমাকে। আমি চাই না আপনাকে আঘাত দিতে বা কোনো প্রকার কষ্ট দিতে, কিন্তু কেন জানি না বারবার এমনটা হয়ে যায়। না চাইতেও বারবার আমি আপনাকে আঘাত দিয়ে ফেলি। আমি আর কখনো এমন করব না, আমাকে ক্ষমা করে দিন। সরি। সরি বলতে বলতে উত্তেজিত হয়ে পড়ে রাহা। ওকে আবার উত্তেজিত হতে দেখে আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, রাহা রিল্যাক্স, শান্ত হয়ে যাও, কিছু হয়নি আর কিছু হবে না, আমি কিছু মনে করিনি। এভাবে বারবার সরি বলো না, তুমি শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওকে বুকে রেখে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলাম। প্রায় বেশ কিছুক্ষণ পর ওর কান্না বন্ধ হলো। সে এখন আমার বুকে মাথা রেখে টি শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছে। কান্না করার ফলে হেঁচকি আসছে। আরো বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর আমি বললাম, রাহা ঠিক আছে তো তুমি? রাহা নিজেকে স্বাভাবিক করে আমাকে ছেড়ে দিল। রাহা বলে, সরি, কিছু মনে করবেন না, অজান্তেই আপনাকে জড়িয়ে ধরে ফেলেছি। আর আমি ঠিক আছি, আমার জন্য আপনার ঘুম ভেঙে গেল, তার জন্য সরি, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি বললাম, কোনো সমস্যা না, রাত অনেক হয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো। রাহা কোনো কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়লো। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে বসে রইলাম, তারপর শুয়ে পড়লাম। নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আমার আগে রাহা ঘুম থেকে উঠে যায়। প্রতিদিনের মতো আমার জন্য চা নিয়ে এসে আমাকে ডাকে ঘুম থেকে ওঠার জন্য। রাহা বলে, এই যে শুনছেন, সকাল হয়ে গেছে, উঠুন। আমি চোখ খুলতেই রাহা বলে, আসসালামু আলাইকুম, শুভ সকাল, এই নিন আপনার চা, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কথাগুলো এখন রাহার প্রতিদিনের রুটিন হয়ে গেছে আমাকে বলার। আমি ঘুম থেকে উঠে দেখি রাহা পরিপাটি হয়ে রেডি হয়ে বসে আছে। আমি বললাম, ওয়ালাইকুম সালাম, শুভ সকাল, কি ব্যাপার, তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? রাহা বলে, ও মা, আপনার মনে নেই, আজ থেকে তো আমার কলেজে যাওয়ার কথা।
আমি বললাম মনে আছে, কিন্তু এই অবস্থাতে কলেজে যাওয়ার কোনো দরকার নেই, পায়ের ক্ষত ভালো হোক তারপরে যাও। রাহা বলে, এই সামান্য ক্ষতর জন্য কলেজে যাব না? এই কেমন কথা? আমি যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি বললাম ক্ষত স্থানে ধুলোবালি লাগলে ইনফেকশন হয়ে যাবে, তাই বলছি যেতে হবে না। রাহা বলে, পায়ে তো ব্যান্ডেজ করা, তাই ধুলোবালি লাগার কোনো সম্ভাবনা নেই। আমি বললাম তুমি বেশি কথা বলো, আমি বলছি তুমি কলেজে যাবে না তো ব্যাস, যাবে না। রাহা বলে, কোথায়, ভাবলাম অনেকদিন পর কলেজে যাব, কলেজের বান্ধবীদের সাথে দেখা হবে, সবাই মিলে গল্প করব, আড্ডা দেব, খুব সুন্দর করে সময়টা কাটবে, কিন্তু এখন কি হলো, সবকিছু উল্টো হয়ে গেল। আমি বললাম, চিন্তা করছো কেন? 2-4 দিন একটু রেস্ট নিলে কি হয়? সময় না কাটলে বই পড়ো, আমার এখানে অনেক বই আছে, যেটা ভালো লাগে পড়তে পারো, সময়ও কাটবে, অনেক কিছু শিখতেও পারবে, যেটা শেখা তোমার খুব প্রয়োজন। আমার কথা শুনে রাহা বিড়বিড় করে বলে, শিখতে শিখতে এত বড় হয়েছি, এখনো নাকি আমার শেখার বাকি আছে? আমি কি ছোট বাচ্চা নাকি যে এখনো আমাকে শিখতে হবে? রাহা কথাগুলো একটু জোরেই বলে, যেটা আমি স্পষ্ট শুনতে পাই। আমি বললাম, মানুষ বড় হয়ে গেলেও অনেক কিছু শেখার থাকে, একটা কথা মনে রাখবে, মানুষের শেখার কোনো অন্ত নেই। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। আমার কথা শুনে রাহা অবাক হয়ে আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি কি বলে গেলাম সেটা ওর মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝতে পারছে না। রাহা মাথা চুলকিয়ে বলে, কি বলে গেল? কোনো কিছুই তো বুঝতে পারলাম না। রাহার ভাবনা শেষ না হতেই আমি ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। রাহাকে অমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বললাম, কি ব্যাপার, তুমি এখনো এভাবে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনা হয়ে কি এমন ভাবছো? তার চেয়ে বরং বসে বসে ভাবো, যদি তোমার মাথাটা খোলে। আমার কথা শুনে রাহা রাগিত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। সে কটমট রাগ দেখিয়ে আমাকে বলে, আচ্ছা আপনি এমন কেন? আপনি আমাকে স্ত্রীর অধিকার দেন না, অথচ আমার সব ব্যাপারে অধিকার খাটান। যেটা আমি করতে চাই না সেটা আমাকে করতে বাধ্য করেন আপনি। কলেজে যেতে চাইলাম, সেটা তো আপনি বাধা দিলেন। আমাকে পছন্দ করেন না, আমাকে স্ত্রী হিসেবে মানেন না, আমার সাথে ভালো করে কথা বলেন না, তাহলে আমার উপর কিসের অধিকার খাটান? কিসের ভিত্তিতে আমি আপনার কথা মেনে চলবো বলুন তো? আমি বললাম, তুমি আমার কথা মেনে চলতে বাধ্য, কারণ আমি তোমার স্বামী। আমি তোমাকে স্ত্রীর অধিকার না দিলেও তুমি কিন্তু আমাকে স্বামীর অধিকার দিয়েছ, সেই অধিকারে আমি তোমার সব ব্যাপারে নাক গলাই। আমি তোমাকে স্ত্রীর অধিকার না দিলেও তোমার ভালো মন্দ দেখার এবং তোমাকে আগলে রাখার সম্পূর্ণ দায়িত্ব আমার। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, স্বামী স্ত্রীর সম্পর্ক কি শুধু শারীরিক সম্পর্কতেই কি বজায় থাকে? শারীরিক সম্পর্ক করলেই কি তারা স্বামী স্ত্রী? আমার কথা শুনে রাহা লজ্জায় মাথা নিচু করে নিল। মাথা নিচু রেখে রাহা বলে, আপনি কি কথার মাঝে কি কথা টেনে আনছেন? আমি কি একবারও সেই কথা বলেছি? আমি বললাম, তোমার আমার মাঝে সেটা ছাড়া তো আর সবকিছু স্বাভাবিক। তুমি আমার টেক কেয়ার করছো, আমি তোমার টেক কেয়ার করছি, তোমার ভালো মন্দ সবকিছুর খেয়াল রাখছি। রাতে একই বিছানায় দুজন ঘুমোচ্ছি, শুধু আমাদের মাঝে থেকে গেল শারীরিক সম্পর্কটা, যেটা এখনো আমাদের মাঝে হয়নি। রাহা বলে, কি আবল তাবল কথা বলছেন? স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক ছাড়াও আরো অনেক কিছু থাকে, যেটা আমাদের দুজনের মাঝে নেই। স্বামী তার স্ত্রীর দেখভালের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব পালন করলে দায়িত্ব শেষ হয়ে যায় না। এমনকি শারীরিক সম্পর্কে জড়িত থাকলেও স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব শেষ হয়ে যায় না। স্বামী স্ত্রীর মাঝে একটা মধুর সম্পর্ক থাকা খুবই জরুরি। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে, তাদের মাঝে একটা গভীর বন্ধুত্ব থাকবে। স্বামী তার স্ত্রীর সাথে রোমান্টিক সময় কাটাবে, একে অপরকে চোখে হারাবে। স্বামী তার স্ত্রীকে মন খুলে ভালোবাসবে। এমন হওয়া উচিত স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আমাদের মাঝে তেমন কোনো সম্পর্কই নেই। আমি বললাম, এমনটা হওয়ার কারণ তুমি নিশ্চয়ই জানো। তোমার আমার কথা শেষ হতে দিল না, তার আগে রাহা বলে, ব্যাস ব্যাস, আমাকে আর স্মরণ করিয়ে দিতে হবে না। কেন যে বারবার ভুলে যাই, কেন যে বারবার ছুটে আসি নিজের অধিকার পাওয়ার জন্য, আমি জানি না। আমার মনে রাখা উচিত যে আপনি আমাকে পছন্দ করেন না। সরি, আজ থেকে চেষ্টা করব নিজের সীমায় থাকার। খুব কষ্টের সাথে কথাগুলো বলে রাহা। কথাগুলো বলতে বলতে ওর চোখে জল চলে এলো। সে চোখের পানি মুছতে মুছতে চলে যেতে উদ্যত হলো। আজ কেন জানি ওর কথাগুলো আর ওর চোখের পানি দেখে আমার কলিজায় আঘাত করলো। এক মুহূর্তের জন্য মনে হলো আমি অন্যায় করছি ওর সাথে। আমি সাথে সাথে পেছন থেকে ওর হাত টেনে ধরলাম। রাহা বলে, হাত ছাড়ুন, আমাকে নিচে যেতে হবে। আমি ওর হাত ছাড়ার বদলে ওকে আমার দিকে ঘুরিয়ে দাঁড় করালাম। রাহা নিচের দিকে তাকিয়ে কান্না করছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, কথায় কথা ছোট বাচ্চার মতো কান্না করো কেন তুমি? এভাবে ভেঙে পড়ো না, সময় হলেই সব ঠিক হয়ে যাবে। রাহা এবার নয়ন ভরা জল নিয়ে আমার দিকে তাকালো। রাহা বলে, বললেই তো সব ঠিক হয়ে যায় না। জানি হয়তো আমি কোনোদিনও আপনার পছন্দের হতে পারবো না, চাইলেও আমি নিজেকে ফর্সা সুন্দরী রমণী হিসেবে গড়তে পারবো না। আপনার যেমন পছন্দ তেমন কোনোদিনও হতে পারবো না। হয়তো গায়ের রং পাল্টাতে পারবো না, তবে আপনার ভালোবাসা পেতে আপনার মনের মতো হওয়ার চেষ্টা করব। যদি আমি আপনার মনের মতো হতে পারি, তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন? আমি অপলক দৃষ্টিতে ওর চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছি। কেমন একটা অদ্ভুত মায়া খেলা করছে ওর চোখে মুখে। কান্না করার ফলে চোখের কাজল লেপটে গেছে, তাতেই অদ্ভুত একটা সৌন্দর্য ফুটে উঠেছে ওর মাঝে। না চাইতেও বারবার আমার চোখ ওর দিকে আটকে যাচ্ছে। এমন অদ্ভুত আকর্ষণীয় মায়া ভরা মুখ নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে যে আমি ওকে দেখতে দেখতে অন্য জগতে হারিয়ে যাচ্ছি। ওর কথাগুলো আজ গোলাপের কাঁটার মতো বিঁধছে আমার হৃদয়ে। কেমন একটা কষ্ট হচ্ছে ওর জন্য আমার। মেয়েটি তো আমার কাছে কিচ্ছু চায় না, শুধু চায় আমি ওকে আপন করে নেই। আমি যেন ওকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। কথাগুলো ভেবে আমি ওর চোখে চোখ রেখে বললাম, ধৈর্যের ফল মিঠা হয়, আর চেষ্টা করলেও উপায় হয়।
চেষ্টা করো, নিশ্চয়ই তুমি সফল হবে। আর আমি তো আছি তোমার পাশে। এখন চলো নিচে নাস্তা করবে। রাহা বলে, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। আমি বললাম তো চেষ্টা করো, নিশ্চয়ই তুমি সফল হবে। এখন চলো নিচে, আমার অফিসে লেট হচ্ছে। এই বলে রাহাকে নিয়ে নিচে চলে এলাম। তারপর সবার সাথে বসে একসাথে নাস্তা করলাম। আমার কথাগুলো শোনার পর থেকে রাহা চিন্তায় পড়ে গেল। সে ভাবছে কি করে আমার মন জয় করবে, কি করলে সে আমার মনের মতো হয়ে উঠতে পারবে। রাহা মনে মনে বলে, যে করেই হোক আমাকে ওনার মনের মতো হয়ে উঠতেই হবে। এমনভাবে নিজেকে তৈরি করব যেন উনি নিজে থেকেই আমাকে ভালোবাসার কথা বলে। আমিও দেখি সে আমাকে কিভাবে ভালো না বেসে পারে। এসব ভেবে নাস্তা করে উঠে গেল নিজের রুমে গিয়ে আমার কথা মতো অনেক খুঁজে একটা হাদিসের বই বের করলো। হাদিসের বই বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। বইটি ছিল তাহাজ্জুদ নামাজ নিয়ে লেখা। তাহাজ্জুদ নামাজের নিয়ম, তাহাজ্জুদ নামাজ পড়লে কি কি উপকারিতা হয় এবং কি কি ফজিলত সে বিষয়ে লেখা আছে। বইটা দেখে রাহার কৌতূহল হলো জানার। আসলে সে তাহাজ্জুদ নামাজের কথা শুনেছে, কিন্তু তার ফজিলতের কথা, কিভাবে পড়তে হয়, পড়লে কি কি ফজিলত আছে সেই ব্যাপারে কিছুই জানে না। তাই সে খাটে হেলান দিয়ে আরাম করে বসে বইটা মনোযোগ দিয়ে পড়তে লাগলো। প্রথম বইটা পড়তে অমনোযোগী হলেও পরে পরে মনোযোগ ও আগ্রহ বেড়ে গেল। একসময় বইটা পড়ে শেষ করে মনে মনে খুশি হতে লাগলো। একদিকে আবার ভাবনায় পড়ে গেল, কারণ তাহাজ্জুদ নামাজ রাত 12টার পর থেকে শুরু হয়। 2-2:30টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়লে সবচেয়ে বেশি ভালো, কারণ তখন মধ্যরাত। তাহাজ্জুদ নামাজ মধ্যরাতে পড়লেই সবচেয়ে উত্তম। রাহা মনে মনে বলে, এখন কি হবে? আমি তো খুব ঘুমকাতরে, রাত 2-2:30 বাজে উঠবো কি করে? কিন্তু আমাকে যে নামাজটা পড়তেই হবে। এই নামাজ নিয়মিত পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের বাসনা পূরণ করে। সে মনে মনে ডিসাইড করে নিল, আজ থেকে সে তাহাজ্জুদ নামাজ পড়বে। তার জন্য যদি তাকে রাত জাগতে হয় তাহলেও সে জাগবে। এইভাবে বই পড়ে মায়ের সাথে গল্প করে সারাদিন কাটালো। আমি অফিস থেকে ফিরলাম সন্ধ্যার দিকে। তখন রাহা মায়ের পাশে বসেছিল। আমাকে দেখার সাথে সাথে রুমে চলে গেল। এটা দেখে মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। জানি না মা কি মনে করে হাসছে, কিন্তু মায়ের মুখে হাসি দেখে আমার কেমন জানি লজ্জা লাগছিল। রাহা হঠাৎ আমাকে দেখে উপরে চলে গেল কেন, সেটাই বুঝতে পারছি না। আমি মাকে সালাম দিয়ে কিছু না বলে চুপচাপ উপরে চলে গেলাম। রুমে এসে দেখি রাহা খাটে বসে আছে। আমাকে রুমে প্রবেশ করতে দেখে দাঁড়িয়ে আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর দিতে দিতে হাতের ঘড়ি খুলতে লাগলাম। আমি বললাম, কি ব্যাপার, তুমি হঠাৎ আমাকে দেখে এভাবে উপরে চলে এলে কেন? রাহা বলে, কই কিছু না তো, এমনি চলে এসেছি। আমি আর কিছু জিজ্ঞেস না করে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি রাহা ঠিক আগের জায়গায় বসে আছে। আবার আমাকে দেখার সাথে সাথে উঠে দাঁড়ালো। ব্যাপার কি, আজ হঠাৎ এমন করছে কেন? আমাকে দেখার সাথে সাথে বসার থেকে উঠে দাঁড়াচ্ছে। ওর আবার কি হলো? হঠাৎ রাহা বলে, কফি খাবেন? কফির কথা শুনে আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকালাম। কফি খাবো কিনা সেটা জিজ্ঞেস করার জন্য এমন করছে, নাকি মনে মনে অন্য কোনো অভিসন্ধি আছে? আমাকে অমন করে তাকিয়ে থাকতে দেখে রাহা বলে, কি হলো, আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসবো? আমি বললাম, হ্যাঁ নিয়ে আসো। আমার কথা শুনে সে সোজা চলে গেল কফি আনতে। আজ ওর ব্যবহারে অন্যরকম কিছু ফিল করছি। ওকে দেখে মনে হচ্ছে আমার প্রতি ওর কোনো অভিমানই নেই। কেমন যেন একটা নিজেকে পরিবর্তন করে ফেলেছে। বুঝতে পারছি না কি থেকে কি হচ্ছে। আমি ভাবনায় ডুবে রইলাম রাহাকে নিয়ে। বেশ কিছুক্ষণ পর রাহা এলো 2 কাপ কফি নিয়ে। এসে দেখে আমি বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। রাহা কফি নিয়ে বারান্দায় চলে এলো। আমাকে 1 কাপ দিয়ে অন্য কাপ নিয়ে আমার পাশে দাঁড়ালো। রাহা কফি খেতে খেতে মনে মনে ভাবছে, তাহাজ্জুদ নামাজের কথা ওনাকে বলবো? আবার কি মনে হতেই মনে মনে বলে, না থাক, বললে আবার কি না কি মনে করে। আমি বললাম, কি ব্যাপার, কি এত ভাবছো, কিছু কি বলবে? রাহা বলে, না। আমিও আর কিছু না বলে চুপচাপ কফি খেতে লাগলাম। রাহা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে, কিন্তু কিছু বলছে না। একসময় এভাবে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে রুমে এলাম। আমি রুমে এসেছি অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু রাহা এখনো আসেনি। এতক্ষণ ধরে কি করছে মেয়েটা? নাকি মা বাবার সাথে বসে বসে গল্প করছে, কে জানে। কিন্তু আমার ঘুম পাচ্ছে, তাই আমি আমার মতো করে শুয়ে পড়লাম। একসময় ঘুমিয়ে পড়ি। রাহা কখন রুমে এসেছে বলতে পারি না। আসলে সে আমি ঘুমানোর জন্যই অপেক্ষা করছিল। সে মনে মনে ভেবে নিয়েছে আজ তাহাজ্জুদ নামাজ পড়বে। ঘুমিয়ে গেলে মাঝরাতে কখনোই উঠতে পারবে না, তাই জেগে থাকবে, এই ভেবে রুমে এসেছে দেরি করে। রুমে এসে যখন দেখলো আমি ঘুমিয়ে পড়েছি, তখন সে হাঁপ ছেড়ে বাঁচলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখনো অনেক সময়, একা একা বসে সময় কাটবে না, তাই সে একটা বই নিয়ে বসলো। প্রায় আধা ঘন্টা পর্যন্ত বইটা পড়লো, কিন্তু এখন আর পারছে না, কারণ ওর খুব ঘুম পাচ্ছে। তাই সে বইটা বন্ধ করে চোখে মুখে পানি দিয়ে পায়চারি করতে লাগলো। কিছুক্ষণ বই পড়ে কিছুক্ষণ পায়চারি করে সময় কাটালো। এখন রাত 2টো বাজে। এখনই মুখ্যম সময় নামাজটা পড়ার। কাপড় চেঞ্জ করে নামাজের উজু করে এসে জায়নামাজে দাঁড়ালো। খুবই মনোযোগ দিয়ে নামাজ পড়তে শুরু করলো, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলো না। 2 রাকাত নামাজ পড়ে যখন আত্তাহিয়াতু পড়তে লাগলো, ঠিক তখনই চোখে অবিরাম ঘুম নেমে এলো। ঘুমের জন্য চোখ মেলতেই পারছে না। চোখ বন্ধ করে আত্তাহিয়াতু পড়তে পড়তে হঠাৎ মাথা ঠুকে গেল টি টেবিলের সাথে। তাতেই হলো বিপত্তি। টি টেবিলের সাথে ধাক্কা খাওয়াতে টি টেবিলের উপর থাকা পানি গ্লাসটা পড়ে গেল। সেই শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি চট করে উঠে বসলাম কি হয়েছে দেখার জন্য। দেখে রাহা জায়নামাজে বসে ঝিমাচ্ছে। এটা দেখে বেশ অবাক হলাম। মনে জেগে উঠলো নানান প্রশ্ন, কিন্তু এখন কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না,
তাই আমি উঠে গিয়ে ওকে ধরে বিছানায় শুইয়ে দিতে গেলেই সে আমাকে জড়িয়ে ধরে ফেলে। আমিও টাল সামালতে না পারে ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়ি। রাহা তৎক্ষণাৎ আমার বুকে মুখ গুজে এক হাতে আমার টি শার্ট খামছে ধরে অন্য হাতে আমাকে জড়িয়ে ধরে। আমি আর পারলাম না নিজেকে ধরে রাখতে। এত কাছে ওকে পেয়ে মনকে আর বেঁধে রাখতে পারলাম না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরি বুকের সাথে, মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমো এঁকে দিলাম। বন্ধ চোখের পাতায় চুমো খেলাম, ওর নাকে নাক ঘেঁষে দু গালে চুমো খেলাম। অদ্ভুত একটা শিহরণ খেলে গেল পুরো শরীর জুড়ে। ওর গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিতেই নিমেষে শরীরের রন্ধ্রে রন্ধ্রে অনুভূতি ছেয়ে গেল আমার। আমি ওর ঠোঁট আবদ্ধ করলাম আমার দু ঠোঁটের মাঝে। আজ আর ওকে নিজে থেকে আলাদা করলাম না, এভাবেই ঘুমিয়ে পড়ি ওকে নিয়ে। পরে কি হয়েছে তা আর বলতে পারবো না। রাহা কি সারা রাত আমার বুকে ছিল নাকি আলাদা হয়ে গেছে তা আমি জানি না। সকালে আমার আগে রাহার ঘুম ভাঙে। শরীরের আড়মোড়া ভেঙে চোখ খুলে সামনের দৃশ্য দেখে রাহার হোঁশ উড়ে যায়। হঠাৎ সে আমার সাথে যা করলো তাতে আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি। চোখের ঘুম নিমেষে উধাও হয়ে যায়। বুঝতে পারছি না কি হয়েছে, কেন এমন করছে, আর আমিই বা কি করলাম। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।